কৃষকবারে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি কথা। আজ আমরা উপস্থিত হয়েছি বগুড়াতে। এখানে রয়েছে একটি ল্যাব। এই ল্যাবে বিভিন্ন ধরনের কৃষি পণ্যের চারা উৎপাদিত হচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে এখানে G9 কলা। আজকে আমরা G9 কলা সহ আমাদের টিস্যু কালচার ল্যাবে কী কী হচ্ছে দেখব, তাই নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আধুনিক কৃষির অন্যতম একটি ধাপ হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার ছাড়া আধুনিক কৃষি কল্পনা করা যায় না। বিশ্বের আধুনিক দেশগুলোতে আধুনিক কৃষির সঙ্গে টিস্যু কালচার অনেক আগের থেকেই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে শুরু হয়েছে টিস্যু কালচার। এই টিস্যু কালচারের মাধ্যমে এখানে তৈরি হচ্ছে MD2 আনারস, G9 কলা, জারবেরা ফুল, পটেটো সহ বেশ কয়েকটি কৃষি গাছ, বেশ কিছু সবজি এবং ফলজ গাছ। আজকে আমরা আছি বগুড়া টিস্যু কালচার ল্যাবে। এখানে দেখব কি কি গাছ উৎপাদিত হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি ডাক্তার মামুল আল আসাদ, টিস্যু কালচারিস্ট। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে কিছু প্রিপারেশন চলছে। এটাকে মনে হয় যে মিডিয়া প্রিপারেশন। মিডিয়া প্রিপারেশন বলতে আমরা কি কি এখানে দেখছি? আচ্ছা, মিডিয়া প্রিপারেশন বলতে বোঝাচ্ছে আমরা যে এক্সপ্ল্যান্টটা মাঠ থেকে নিয়ে এসেছি পরবর্তীতে কালচার করার জন্য সেটারই মূলত পূর্ব প্রিপারেশন। অর্থাৎ আমরা যদি ব্যানানা নিয়ে কাজ করি তো ব্যানানার জন্য একটা নির্দিষ্ট মিডিয়া প্রিপারেশন করতে হয়। অর্থাৎ কোন মিডিয়াটা ব্যানানার জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি জারবেরার জন্য কাজ করি জারবেরার জন্য একটা মিডিয়া, আমরা যদি পটেটো নিয়ে কাজ করি পটেটোর জন্য একটা মিডিয়া। তো আমরা এখানে মিডিয়া প্রিপারেশন করছি। মিডিয়া প্রিপারেশন করার জন্য আমাদের নির্দিষ্ট একটা মিডিয়া লাগে, যার মধ্যে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভাইটামিনস, অ্যামাইনো অ্যাসিড এবং সুক্রোজ সব কিছু মিলিয়ে একটি আমাদের মিডিয়া তৈরি করতে হয়। যে মিডিয়াটা আমরা অটোক্লেভ করে পরবর্তীতে যে প্লান্টটা আমরা ইনোকুলেশন করব সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা। তো এটা হচ্ছে এক কথায় প্লান্টের খাদ্য, যেখানে গাছগুলো বড় হবে ল্যাবের মধ্যে। আচ্ছা, এই খাদ্যটাই আপনারা হচ্ছে এখন ল্যাবের ভিতরে গিয়ে প্রয়োগ করবেন? জি জি, এই মিডিয়াটা আমরা অটোক্লেভ করে জাস্ট এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরেই দেন লেমিনার এয়ারফ্লোর মধ্যে নিয়ে আমরা যে প্লান্টলেট নিয়ে কাজ করব, যে এক্সপ্ল্যান্ট নিয়ে কাজ করব, সেই এক্সপ্ল্যান্টটা আমরা ইনোকুলেশন করব। আচ্ছা, তাহলে আমরা এবার মূল ল্যাবের ভিতরে যাই। থ্যাংক ইউ। কালচার থেকে যে চারাগুলি হচ্ছে এই মুহূর্তে আপনার এই ল্যাবে কী কী চারা হচ্ছে? জি, ধন্যবাদ। আমরা বগুড়া হর্টিকালচার সেন্টার ল্যাবে টিস্যু কালচার ল্যাবরেটরিতে আছি। তো আমরা মূলত যে প্রোডাকশনগুলো করি সবসময় কৃষকের কথা মাথায় রেখে, কৃষকের চাহিদা অনুযায়ী। তো যেহেতু বগুড়া এই এলাকায় সব থেকে কৃষকের চাহিদা যেটা বেশি সেটা হচ্ছে আপনারা দেখছেন ব্যানানা। তো আমরা সব থেকে বেশি প্রোডাকশন করছি ব্যানানা, G9 যেটা গ্র্যান্ড 9। তো ব্যানানা প্রোডাকশন করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা পাইনঅ্যাপেল করছি, স্ট্রবেরি করছি, আমরা জারবেরা করছি। আমাদের কাছে জারবেরার প্রায় 4 থেকে 5টা কালার রয়েছে, যেটা গত বছর আমরা অনেকগুলো কৃষকের মাঝে ছড়িয়ে দিয়েছি। এবং কৃষক পর্যায়ে সবথেকে মজার ব্যাপার, জারবেরা নিয়ে আমাদের একটু আমি কথা শেয়ার করতে চাই। বাংলাদেশে একটা সময় শুধু যশোরের গদখালিতে জারবেরা হতো, এখন পুরো বাংলাদেশে বিশেষ করে বগুড়াতে অনেক জায়গায় জারবেরা হচ্ছে। এবং এই জারবেরাগুলো বিদেশ থেকে আমদানি করতে, ইন্ডিয়া থেকে আমদানি করতে প্রায় 80 থেকে 100 টাকা খরচ হয়। কিন্তু এবং আমি যে 80 থেকে 100 টাকা খরচ করে কৃষকদের নিয়ে আসাচ্ছে বা নিয়ে আসছে, সেই অবস্থায় অনেকগুলো গাছ মারা যায়, কারণ সেখানে মর্টালিটি রেট অনেক বেশি। অনেকগুলো রাস্তা পার করে বাংলাদেশে আসছে। কিন্তু আমাদের এখান থেকে কম্পেয়ার টু বাংলাদেশ 30 টাকায় আমরা কৃষকের মাঝে পৌঁছে দিচ্ছি এবং সেখানে কোনো কালারের সমস্যা নেই, মাত্র 30 টাকায়। এবং টিস্যু কালচারের যে চারা সেই নির্ভরতা অনেক বেশি, কালারের কোনো সমস্যা নেই।
এবং গাছ বাড়ছে। আমরা গত বছর প্রায় 1500 চারা একটা কৃষককে দিয়েছি রেজওয়ানের গ্রিন নার্সারিতে, এবং সেখানে ফুলের প্রোডাকশন অনেক ভালো। এবং তার মতামত যদি আপনারা নেন দেখতে পাবেন যে কৃষক পর্যায়ে চারার যে মান, আমাদের বগুড়ার চারার মান, এটা ইন্ডিয়ার চারা মানের থেকে অনেক বেশি, কারণ আমাদের এখানে কোনো প্রকার চারার ক্ষতি হচ্ছে না, জার্নির কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই মুহূর্তে আপনার জার্মানের কথা শুনলাম, পটেটোর কথা শুনলাম, আমার মনে হয় যে বাংলাদেশের যদি সবচেয়ে এই মুহূর্তে হাইলাইটস বলা হয়, আমি মনে করি যে G9 কলা। G9 কলা তো আপনার শতভাগ সফল। জি, শতভাগ সফল। আমরা এই বছর G9 কলার প্রোডাকশন আমরা কৃষক পর্যায়ে দিতেই পারছি না, এত চাহিদা। ল্যাবে যে যতগুলো করছি, আমরা যতগুলো হার্ডেনিং কমপ্লিট করছি, সমস্ত চারাই কৃষক নিয়ে যাই। কিছুদিনের মধ্যে আমরা 1600 চারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে এক এক কৃষককে 200-400 করে আমরা কিশোরগঞ্জ পাঠিয়েছি, আমরা ময়মনসিংহ পাঠিয়েছি, আমরা রাজবাড়ী পাঠিয়েছি, আমরা রাজশাহী পাঠিয়েছি, আমরা কুড়িগ্রাম পাঠালাম। তো তাদের চারা লাগানোর পরে তাদের যে ফলাফল এবং কৃষক পর্যায়ে তারা খুব খুশি। আচ্ছা, তারপরে আমরা তার আগে আরেকটা হর্টিকালচার সেন্টারে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম যে MD2 আনারস, এটা আপনাদের এখানে দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা পাইনাপেল MD2 আনারস করছি। এই ভ্যারাইটিটা বাংলাদেশে এখন খুবই চলছে এবং আমাদের এখন চাহিদা আছে। এটা আপনারা যেহেতু বগুড়াতে আছেন এবং উত্তরবঙ্গ কেন্দ্রিক, এখানে আপনাদের চাহিদাটা কীরকম? MD2 চাহিদা আছে, কিন্তু বগুড়ার এই অঞ্চলের মানুষ যেটা হয়, MD2 আনারস করতে সময় লাগে প্রায় 18 মাসে তার ফল আসে। তো বগুড়ার মানুষ আসলে একটু বেশি বছরে 3টা ফসল পেয়ে অভ্যস্ত। এর জন্য MD2 চারা আনারস থেকে আমাদের জারবেরা, ব্যানানা, অ্যাট দ্য সেম টাইম স্ট্রবেরি এবং পটেটো, এই চাহিদাটা বেশি। এই মুহূর্তে যেই চারাগুলো এখানে তৈরি হচ্ছে, কি কি ধরনের চারাগুলি আছে এখানে? এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ফুল চারা আছে এবং কলার চারা আছে। সামনে আসলে আপনারা কি আরো বড় সরে অগ্রসরে যাচ্ছেন কিনা? আচ্ছা, বর্তমানে 3টা ইউনিট থেকে হচ্ছে। আচ্ছা, এগুলো পূর্ণাঙ্গ ল্যাবরেটরি না। আমাদের হচ্ছে সর্বমোট 9টা ল্যাবরেটরি হচ্ছে আমাদের হচ্ছে করার কথা আছে। তো সেক্ষেত্রে 3টা ল্যাবরেটরি বান্দরবন, সাভার এবং টাঙ্গাইলে অলরেডি আমাদের বিল্ডিং কাঠামো হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো আমরা সেখানে কাজ শুরু করব। একটা ল্যাবে প্রায় 10 লক্ষ চারা তৈরির ক্যাপাসিটি আছে, সক্ষমতা রয়েছে। মানে একটা ল্যাব থেকে আমরা 10 লক্ষ চারার তৈরির সক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে আমরা সব মিলিয়ে আমরা বলতে পারি যে হচ্ছে বছরে 1 কোটি টিস্যু কালচার চারা তৈরির সক্ষমতা নিয়ে আমাদের এই প্রকল্পটা যখন শেষ হবে বলতে মানে কার্যক্রম পুরোপুরি শুরু করবে, তখন আমাদের সক্ষমতা হবে বছরে 1 কোটির বেশি চারা উৎপাদন করে। 1 কোটি? ইয়েস। এটা কি নাগাদ হতে পারে? এটা হচ্ছে আমাদের আগামী 3 বছরের মধ্যে হয়ে যাবে। 3 বছরে? হ্যাঁ, 3 বছরের মধ্যে এটা আমরা আশা করি সমস্ত ল্যাব আমাদের চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সে সক্ষমতা আমাদের হবে। এবং আমরা যেটা চাই, আপনারা জানেন যে হচ্ছে সুস্থ চারাই হচ্ছে কিন্তু আমাকে সর্বোচ্চ ফলন দিতে পারে। হ্যাঁ, চারা যদি সুস্থ না হয়, আমার বালাইনাশকের পরিমাণ বাড়বে, হেলথ হ্যাজার্ডের পরিমাণ বাড়বে, কৃষকের অর্থ বেশি ব্যয় হবে, ঠিক আছে, লাভ কমবে। হ্যাঁ, এবং আলটিমেটলি কৃষি যদি লাভজনক না হয়, কৃষক কিন্তু কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে। সেক্ষেত্রে উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, সবাই কিন্তু টিস্যু কালচার চলে গেছে। টিস্যু কালচারই তাদের এগ্রিকালচারের মূল ভিত্তির জায়গায় চলে গেছে। তো আমরা দেরিতে হলেও আমরা হচ্ছে এটা শুরু করেছি এবং সরকার খুব আন্তরিক, কারণ আমাদের সরকার চাচ্ছে কৃষকের হাতে সুস্থ সবল বাণিজ্যিক চারা হচ্ছে তুলে দেওয়া। বাকিটা আমাদের কৃষকরা জানে। আমাদের দেশের মাটি একটা চমৎকার মাটি, কৃষকরা জানে কি করতে হবে। প্রোডাকশন নিয়ে আমাদের খুব বেশি চিন্তার কোনো হচ্ছে কারণ নেই। আমরা প্রাথমিক যোগানটা যেন ভালো যোগান দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কৃষক ভাইরা, আমরা বিভিন্ন মাঠে যাওয়ার পর অনেকে অভিযোগ করে থাকেন যে আপনারা চারা পাচ্ছেন না। প্রকল্প পরিচালক সাহেব যেরকমটা বললো যে আগামী 3 বছরের মধ্যে 1 কোটি চারা তৈরির প্ল্যান নিয়ে রেডি হচ্ছে। এই মুহূর্তে এই চারা নিয়ে কৃষকদের জন্য নতুন কোনো বার্তা আছে কিনা? নতুন বার্তা হচ্ছে যে অনেকে টিস্যু কালচার সম্পর্কে তো এমনি সাধারণভাবে ধারণা না থাকাটাই হচ্ছে স্বাভাবিক, অনেকে জানে না। তবে আমি বলবো যে হচ্ছে যদি টিস্যু কালচার চারা যদি শোনা যায়, যে ফসলেই হোক না কেন, কৃষকেরা চোখ বন্ধ করে সেটা নেবে, কারণ সেটা হচ্ছে বেস্ট চারা, রোগমুক্ত এবং
মাতৃ গুণাগুণ সম্পন্ন, আমি যেটা চাচ্ছি আমার ডিজায়ারেবল ক্যারেক্টার সব টিস্যু কালচারের মধ্যে হচ্ছে থাকে, এই চারার মধ্যে হচ্ছে থাকে। তো টিস্যু কালচার চারা শুনলে আমাদের কৃষক ভাই যারা আছেন তারা নিশ্চিন্তে হচ্ছে সেটা নিতে পারেন, এটা হচ্ছে তাদের জন্য বার্তা। এই মুহূর্তে আপনার তত্ত্বাবধানে কি কি টিস্যু কালচারগুলো হচ্ছে? আচ্ছা, আমরা আসলে হচ্ছে 3টা ইউনিট চালু করেছি। এই ইউনিট পরবর্তী যে 3টা ল্যাব হচ্ছে সেই ল্যাবে হচ্ছে শিফট হয়ে যাবে এবং ইউনিটের মতো হচ্ছে চলবে। তো আমাদের এখানে জনবল তৈরির একটা বিষয় আছে, সেই কাজটা হচ্ছে আমরা করছি। আমরা কলা যেমন বিভিন্ন রকমের G9 সহ বিভিন্ন কলার টিস্যু কালচার যেমন করছি, সাথে জারবেরা ফুলের কিন্তু হিউজ একটা ডিমান্ড আছে যশোরে। আপনারা জানেন যশোর কেন, সারা বাংলাদেশে এখন কিন্তু বিভিন্ন জায়গাতে জারবেরার বাণিজ্যিক চাষ হচ্ছে। এই চারাগুলো বেশিরভাগই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য জায়গা থেকে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হয়, টিস্যু কালচার চারা ইম্পোর্ট করে আনতে হয়, ঠিক আছে? তো সেইখানটাতে আমাদের নিজেদের সক্ষমতার জায়গাটা আমরা বাড়াচ্ছি। জারবেরার চারা আমরা টিস্যু কালচার তৈরি করছি, বিভিন্ন রঙের জারবেরা। দর্শক, আপনারা এতক্ষণ ল্যাবের মধ্যে যে গাছগুলো দেখেছেন, এই গাছগুলো এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ল্যাবের ভিতরে ছিল এই কাচের বয়মের ভিতরে, এখন এই বয়ম থেকে বের করে এই গাছগুলি প্রসেস করা হচ্ছে। এখানে আপনারা এগুলো কি করছেন? এগুলো আমরা যে ল্যাব থেকে টিস্যু ল্যাব থেকে যে অন্য চারাগুলো দিয়েছে এগুলো আপনার প্রথম হার্ডেনিং করতেছি। প্রথম হাইডেনিং করতেছেন, এটা কিভাবে করতেছেন? একটা বয়মের ভিতরে কতগুলো গাছ ছিল? একটা বয়মের ভিতরে আপনার 7 থেকে 8টা। 7 থেকে 8টা। জি তো আপনারা এই গাছগুলো প্রসেস করে আবার এই ট্রেতে রাখছেন। জি। আপনি কি এখানে মাঠে মিক্স করছেন নাকি? না, এটা কোকোবিটি। এটা কোকোপিট না? হ্যাঁ। দেখি একটা গাছ লাগান তো, একটা গাছ আপনি ওনাকে দেন, দেখি গাছটা কিভাবে লাগানো হয়। এটা ফান্নি সাইডে আমরা কিছুক্ষণ রাখার পর এই সাদা এটা কি কোনো মেডিসিন? হ্যাঁ, এটা ফান্নি সাইড, ফার্নিসাইড। হ্যাঁ। এটা দিলে কি হয়? জীবাণুমুক্ত। জীবাণুমুক্ত। আচ্ছা, জীবাণুমুক্ত করে তারপরে গাছটা ওখানে লাগিয়ে হ্যাঁ। দিবেন। এখানে কতক্ষণ রাখতে হবে? এখান থেকে 4-5 মিনিট। 4-5 মিনিট পর। দর্শক, ল্যাবের মধ্যে যেই এই গাছগুলো ছিল, এটা এখানে এনে এখান থেকে আলাদা করে এখান থেকে জীবাণুমুক্ত করে তারপরে কোকোপিটের মাধ্যমে এই ট্রেতে রাখা হয়। পলিসিতে কতদিন রাখা হয়? 7-8 দিন মতো। 7-8 দিন। তারপরে বাইরে আনা হয়। তারপরে আপনার সেকেন্ডিং হার্ডেনিং করা হবে। তারপরে সেকেন্ডিং হার্ডেনিং করা হয়, তারপরে মাঠে চলে যায়। মামুন ভাই, আমরা এতক্ষণ ল্যাবের ভিতরে ছিলাম, এখন ল্যাবের বাইরে আসছি। তো এই গাছগুলো তো ল্যাবের গাছগুলো। জি, এগুলো সবগুলো আমাদের হর্টিকালচার সেন্টার বনানীর যে টিস্যু কালচার ল্যাবরেটরি রয়েছে সেই ল্যাবের গাছ। এবং দেখতে পাচ্ছেন গাছগুলো কত সতেজ। গাছগুলো মূলত যখন আমরা রুট ইন্ডাকশন করি, রুটিং হরমোনে দিই, তার 1 মাস পরে যখন গাছগুলো বাহিরে শেডে আসার জন্য প্রস্তুত হয় হার্ডেনিংয়ের জন্য, এটা হচ্ছে প্রাইমারি হার্ডেনিং। প্রাইমারি হার্ডেনিংয়ে মূলত আমরা কোকোপিটে গাছগুলো ট্রান্সফার করি। এই গাছগুলো এখন কোকোপিটের মধ্যে আছে? সবগুলো কোকোপিটের মধ্যে আছে এবং এগুলোর বয়স 1 মাস। ঠিক 1 মাস যখন হয়ে যাবে গাছগুলো, এগুলো সেকেন্ডারি হার্ডেনিং হবে। সেকেন্ডারি হার্ডেনিংয়ের জন্য আমরা এই গাছটা নিয়ে আসো, এই যে এটা এটা তুমি একটু এটা আমার কাছে এটা, দাও। হ্যাঁ দেখছি। এটা নিচে রাখো। হ্যাঁ, এটা নিয়ে নাও। এই তো গাছগুলো যখন সেকেন্ডারি হার্ডেনিংয়ে যাবে তখন আমরা এই যে ব্যাগে আমরা ট্রান্সফার করব। এখানে রয়েছে মাটি এবং ভার্মি কম্পোস্ট। আচ্ছা, মাটি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে সেকেন্ডারি হার্ডেনিং করি। এই গাছগুলোর বয়স 2 মাস এবং এই গাছগুলো পুরোপুরি কৃষকের নিকট যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আচ্ছা। এবং গাছগুলো কত সতেজ। আপনারা তো এই গাছগুলো এখান থেকে বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। এগুলো পার পিস কত করে বিক্রি করছেন? এগুলো পার পিস আমরা সরকারি রেট 40 টাকা। এই কিছুদিনের মধ্যে আমরা প্রায় 1600 গাছ বিক্রি করেছি। আমাদের অলরেডি 150 গাছের অর্ডার রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শাহজাহানপুর হেলেঞ্চাপাড়া মোস্তাফিজ ভাইয়ের কলার বাগানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর কলা ধরে আছে। এই জাতের নাম কি যে কলার লাগিয়েছে? এটা আপনার G90।
G9 হ্যাঁ G9 গুলো তো এই মুহূর্তে ভালো প্রচলন পুরো দেশব্যাপী। হ্যাঁ বর্তমান চাহিদা আস্তে আস্তে বাড়তেছে আর কি, কমতেছে না, বাড়তেছে। আপনি এটা চারা কোত্থেকে সংগ্রহ করেছেন? এরা রাজশাহী থেকে সংগ্রহ করছে আমরা। রাজশাহী থেকে? হ্যাঁ, এটা কি সরকারিভাবে নাকি কোনো নার্সারি থেকে? এটা সরকারিভাবে ওখান থেকে সংগ্রহ করছিলাম 3 বছর আগে। কিন্তু আজকে আমরা যতটুকু দেখলাম যে বগুড়াতে কিন্তু এই চারা সরকারিভাবে উৎপন্ন হচ্ছে, ওই সময় 3 বছর আগে মনে হয় ছিল না। না, ওখানে ছিল না, এখন এই গত বছর থেকে বগুড়াতে শুরু হয়েছে। তো আপনি কি এখন মানে যদি চারা নেন বগুড়া থেকে নেবেন? অবশ্যই, আমি যেহেতু আমাদের কাছে গততে আমাদের এই একটা চারা নিয়ে আসতে অনেক খরচা হয়েছে, আর বগুড়া থেকে নিয়ে আসতে তো আমাদের খরচা হবে না, অল্প খরচা আমরা নিয়ে আসতে পারবো। আপনার এমনি কত বিঘা জমিতে আপনি কলা চাষ করেছেন? বর্তমান আমাদের কলার চাষ আছে 35 বিঘা। তার ভিতরে 35 বিঘা? 35 বিঘা আপনার নিজের? হ্যাঁ, লিজ নেওয়া আছে, আচ্ছা। জমি লিজ দিয়ে আমরা করছি। আর বড়ই আছে হলো 7 বিঘা, আর আম আছে 1 একর, আর মালটা আছে 1 একর। মানে সবকিছু মিলে আপনি একজন মানে পাক্কা ফল চাষী? না, সেরকম না আর কি, না, ক্ষুদ্র। 35 বিঘা জমিতে আপনি ফল চাষ করেছেন, তো এখন আমরা দেখলাম যে অন্য ফসল চাষ করলে তেমন আমাদের কিছু থাকে না, এই জন্যে ওখান থেকে আমরা বের হয়ে এসে এই কলা চাষের উপর আমরা একটু নজর দিছি। এখানে রিস্ক আছে, কিন্তু উৎপাদন খরচটা অন্যান্য ফসল থেকে কম, মানে ফল চাষে একটু খরচ কম। আর খরচ একটু কম হয়, আর আমরা একে পরিচর্যা ব্যাপক সময় পাই। আর ধান বা অন্যান্য চাষের তেমন সময় পাওয়া যায় না, অল্প সময়ের মধ্যে আমার সিজন শেষ হয়ে যায়, এই জন্য ফলন একটা আমরা তত পাই না। তো কলাটি ভালো, আর কলাতে ব্যাপক চাহিদা আছে আমার দেশে। আচ্ছা, এইটা তাহলে মোসাফ ভাই, আমরা একটু আপনার বাগানটা ঘুরে দেখি, চলেন। যদি আমরা কাঁদিটা বড় করতে চাই, হ্যাঁ। তাহলে আমাদের এগুলো কেটে দিতে হবে। আচ্ছা। কারণ কেটে দিলে যেটা হবে, এদের চারিপাশ দিয়ে যে গাছগুলো বের হয়েছে, হ্যাঁ। এগুলোও কিন্তু একটা পুষ্টি নিচ্ছে। হ্যাঁ, পুষ্টি নেওয়ার ফলে এই গাছটা দুর্বল হয়ে যাবে। রাইট। সো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমরা যদি কাঁদি বড় করতে চাই কৃষকদের উদ্দেশ্যে, তাহলে এগুলো আমরা কেটে দিব। আচ্ছা। হ্যাঁ, আমরা কাটি না এই কারণে, আমরা যেহেতু এটা রিসার্চ করি, এগুলো হচ্ছে সাকার, সোর্স সাকার। এই সোর্স সাকারগুলো আর একটু বড় হলে তুলে নিয়ে যেয়ে আমরা ল্যাবে কাজ করি। এখান থেকে যে টিস্যুটা আছে, টিস্যুটা নিয়ে আমরা কাজ করি। আপনারা তো হচ্ছে যে, আমরা একটু সামনে গাছ থেকে যাই, আপনারা তো হচ্ছে যে গবেষণা করতেছেন, কাজে লাগাচ্ছেন, কিন্তু কৃষকের ক্ষেত্রে এই সাকারগুলো কি হ্যাঁ, করবে? কৃষক যদি মনে করে যে এই সাকারগুলো আমরা নিয়ে লাগাবো, সেক্ষেত্রে কৃষকও লাগাতে পারে, তবে G9 হবে, বাট এটা টিস্যু কালচার না। কিছু কথা। টিস্যু কালচার না, এটা টিস্যু কালচারের 1st জেনারেশন। আচ্ছা, প্রোডাকশনটা একটু কম হবে, আচ্ছা, তাহলে তো সেকেন্ড টাইপে পড়াশোনা আরও কমে যাবে। টিস্যু কালচার যেটা আমরা ল্যাব থেকে বের হচ্ছে, যেটা আমরা সেটা দেখালাম, সেটা হচ্ছে টিস্যু কালচার, বাট এটা হচ্ছে সাকার। 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 কিন্তু সাকারের মনে হয় আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে আরেকটু আর্লি ফল পাচ্ছে। না, সময়, হ্যাঁ, প্রত্যেকটা গাছই 9 মাসে ফ্লাওয়ার আসবে এবং 11 মাস বা 12 মাসের মধ্যে ফুল হবে। এটারও যে সময়, ওটারও একই সময়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটার প্রোডাকশন টিস্যু কালচারের মতো হবে না। আচ্ছা। বাট কৃষকরা এটাও লাগাচ্ছে, এখান থেকেও আশানুরূপ 200+ কাঁদি একটা গাছে হচ্ছে। আচ্ছা। সেভাবে যদি পুষ্টি দিয়ে, খাবার দিয়ে তৈরি করতে পারে, হ্যাঁ, বাট প্রোডাকশন রেট টিস্যু কালচার থেকেও। আজকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে যে চারাগুলো উৎপন্ন করা হচ্ছে, তার মধ্যে অন্যতম একটি চারা হচ্ছে জারবেরা। এই জারবেরা ফুল এখন বিশ্বব্যাপী খুব স্বনামধন্য একটি ফুল। এই ফুলটি গত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাষাবাদ হচ্ছে। তো টিস্যু কালচারের মাধ্যমে
ইদানিং এই জারবেরা ফুলের চাষ করা হচ্ছে। আজকে এই বগুড়া টিস্যু কালচার থেকে যে চারাগুলো উৎপন্ন হয়েছিল তার মধ্যে আংশিক কিছু চারা এখানে রোপণ করা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেই কিন্তু এই ফুল ফুটেছে। আপনার হাতে যে ফুলগুলো আছে এগুলো কি ফুল? এইগুলো বিদেশি নাম যেটা দেওয়া হয়েছে সেটা জারবেরা। আচ্ছা, এটা মূলত বিদেশি ভিনদেশি একটা ফুল, এটার নাম হচ্ছে জারবেরা। আপনি এখানে কতটুক জমিতে জারবেরা চাষ করেছেন? এইটা সেটা আছে মূলত 25%। 25%। এই 25% করতে আপনার খরচ কত হয়েছিল? আমি যখন নিয়ে আসলাম 22 সালে ইন্ডিয়া পুনে থেকে, তখন আমার 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। এই পর্যন্ত বিক্রি করেছেন কত? আমি তখন নিয়ে আসছিলাম 5000 গাছ নিয়ে আসছিলাম। আচ্ছা, মোটামুটি আমি 20-25-30 লাখ টাকার মতো হবে এরকম আমার বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। আর যে শেডটি দেখতে পাচ্ছি এটি তো হচ্ছে আপনাকে সরকারের পক্ষ এটা থেকে? হ্যাঁ, বরাদ্দকৃত একটা শেড সরকারের পক্ষ থেকে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগের একটা প্রকল্প। আচ্ছা, এটা ফুলের প্রকল্প। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আসি যে আপনার হাতে আমরা যেই ফুলটি দেখতে পাচ্ছি এই যে জারবেরা ফুল, আপনি তো ইন্ডিয়ার পুনে থেকে নিয়ে আসছিলেন জি। এবং সেই সাথে আমাদের বগুড়াতে উৎপাদিত টিস্যু কালচার থেকে যেই জারবেরা ফুল এটাও লাগিয়েছেন। হ্যাঁ। তো ইন্ডিয়ার ফুল আর বাংলাদেশের টিস্যু কালচার উৎপাদিত ফুল দুইটার মধ্যে পার্থক্য কিরকম? এখন আমরা যখন চারা নিয়ে আসছিলাম তখন তো ওইভাবে আমাদের দেশীয় যে ল্যাবে ওইভাবে আমরা চারা কিন্তু পাইনি। বিধায় আমরা বেশি টাকা দিয়ে আমরা বাহির থেকে চারা নিয়ে আসি। এতে আমাদের উৎপাদিত খরচ কয়েক গুণ বেড়ে গেছে। যে লাভের যে একটা অংশ ওখানে আমাদের প্রায় মোটামুটি খরচ হয়ে গেছে। এখন আমরা যে মানে হাতের কাছে যে মানে মানসম্মত প্রায় কাছাকাছি লেভেলের প্রায় দেখতে গেলে। বাংলাদেশ থেকে এই চারাগুলি উৎপন্ন হচ্ছিল না, এখন টিস্যু কালচার থেকে উৎপন্ন হচ্ছে, আপনাদের খরচ অনেক কমে গেছে। হ্যাঁ, আমরা মানসম্মত তার চারা, দেশীয় চারা ওইভাবে পাচ্ছিলাম না, বিধায় বাইরে থেকে অনেক বেশি টাকা খরচা করে নিয়ে আসতে হইতেছিল আমাদেরকে। আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনার সাথে আপনার হাত ধরে আরও অনেক কৃষক এই চাষে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক বাড়ি শেষ করছি আজকের অনুষ্ঠান কৃষি কথা। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।